দিন সকালে উঠেই আমি কাজে লেগে পড়ি। ঠিক 12টায় আমি তাদেরকে আমার সামনে হাজির করতে সক্ষম হই এবং তোমাকে ছেড়ে দেবার কথা বলি, কিন্তু তারা আমার কোনো কথা না শুনে এক সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং সামনে থেকে চলে যায়। সত্যি বলতে আমি সে সময় আমার ক্ষমতার মাধ্যমে তাদের আঘাত করেছিলাম, তবে আসল ঝামেলাটা শুরু হয় মাঝরাতে। তারা আমার ওপর সরাসরি আক্রমণ করে বসে এবং বাড়ির সবকিছু লণ্ডভণ্ড করে রেখে চলে যায়। তাই আমার পক্ষে তাদের দমানো সম্ভব নয়। এটা বলে কবিরাজ কাকু আমাদের চলে যেতে বলেন। আমরা সেখান থেকে বেরিয়ে আসার আগে আমার শ্বশুর তাকে সেই স্বপ্নের ব্যাপারটা জানিয়ে দেন, যেখানে আমরা তার মতোই একজনকে দেখেছি। কবিরাজ কাকু সম্পূর্ণটা শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদতে শুরু করে দিলেন। একটা সময় নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে। ওরা আমাকে বাঁচতে দেবে না। কোনোভাবে যদি তোমাকে নিয়ে যেতে সক্ষম হয় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। এখন তোমার আর আমার জীবন শুধু একটা উপায় বাঁচানো সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো কবিরাজের সাথে যোগাযোগ করো এবং ভুলেও কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবে না, কারণ তুমি যাদের সাথেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে তারাই এই ধরনের স্বপ্ন দেখবে। আর কেউ যদি লোভের বশে স্বপ্নের ভেতর মিষ্টির বাক্সটা নিয়ে এসে মিষ্টি খেয়ে ফেলে তাহলে ওদের আর আটকানো সম্ভব হবে না। যে করেই হোক তোমাকে নিয়ে যাবেই। এরপর আমরা কবিরাজ কাকুর বাড়ি থেকে চলে আসি। আমার শ্বশুর শাশুড়ি অনেক জায়গায় অনেকের কাছেই ভালো কবিরাজের খোঁজ করছেন, কিন্তু কেউই সন্ধান দিতে পারেনি। এর মধ্যে প্রায় প্রতিদিনই আমরা স্বপ্নটা দেখতে থাকি। অনেকদিন মা ও ছোট বোনের সাথে কথা হয়নি জন্য আমি একদিন মাকে ফোন করি, তবে ঘটনার ব্যাপারে মাকে কোনো কিছুই জানায়নি। মায়ের সাথে কথা বলার ঠিক পরের দিন সকালে মা আমাকে ফোন করেন। তার গলাটা শুনে একটু চিন্তিত মনে হচ্ছিল, কিন্তু মা আমাকে যা বললেন তাতে আমি নিজেই চিন্তিত হয়ে পড়লাম। মা বললেন, জানিস, আজ ভোরবেলা আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। অদ্ভুত দেখতে 4 জন লোক আমার কাছে এসেছিল। বলল, আপনার মেয়েকে কিছুদিন আগে আমার বড় ছেলে পছন্দ করেছে আর তাকেই বিয়ে করতে চায়। আপনার মেয়েকে আমাদের কাছে দিয়ে দিন, বিনিময়ে আমার হাতে বানানো মিষ্টি নিন। এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ একই স্বপ্ন সবাই দেখছে, কিন্তু আমি তো আমার মাকে ঘটনার ব্যাপারে কিছু বলিনি। তাহলে এমনটা কেন হলো? আমি তখনও মাকে কোনো কথা না জানিয়ে স্বাভাবিকভাবে স্বপ্ন ভেবে ব্যাপারটা ভুলে যেতে লাগলাম। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানানোর পর তারা বলেন, গতরাতে আমরাও স্বপ্নটা দেখেছি, কিন্তু এবার তারা 4 জন আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে এসেছিল। ব্যাপারটা দিন দিন গুরুতর হতে শুরু করেছিল এবং আমার মাও প্রতিনিয়ত স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন। মা একটু ধার্মিক হবার কারণে কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন এবং একদিন আমাকে ফোন করে সরাসরি বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন। প্রতিনিয়ত ঘটনা ঘটতে থাকার কারণে আমিও একটা সময় মাকে সবটা বলতে বাধ্য হই। আমার মা সবটা শুনে সত্যিই খুব ভেঙে পড়েছিলেন। তবে তার পরিচিত একজন কবিরাজের সাথে দেখা করতে বললেন। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেদিন আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলেন, ঠিক সেদিন থেকেই আমার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। আমার মন কোনো ভালো কাজ করতে চাইলেও কেন যেন আমি তা করতে পারছিলাম না। এমনকি সেই কবিরাজের কাছে যাবার কথা শুনেও আমি বলেছিলাম, মা, এসবের আর প্রয়োজন নেই। ওরা আবার আমার স্বপ্নে এসেছিল এবং বলে গেছে যে আমরা যেন ওদেরকে বিরক্ত না করি। তবে সত্যি বলতে আমি নিজের অজান্তেই এই কথাটি বলেছি। আমার কথা শোনার পর আমার শ্বশুর বাড়ি থেকেও সেই কবিরাজের কাছে যাবার জন্য আমাকে জোর করা হয়নি। এরপর থেকে আমার পরিবারের কেউ আর এই স্বপ্নটি দেখেনি। কিন্তু ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একটা সময় আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। এরকম ভাবে কিছুদিন চলার পর একদিন রাতে আমি একটি স্বপ্ন দেখি। আমি দেখলাম একটা মোটর সাইকেল একজন মানুষকে ধাক্কা দিয়ে কিছুটা সামনে এগিয়ে যাবার পর একটা খাদে পড়ে গেল। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এবং যাকে ধাক্কা দেওয়া হয়েছিল তারা দুজনেই মারা গিয়েছিল। এই স্বপ্ন দেখার পর আমি আচমকা ঘুম থেকে উঠে পড়ি। তখন প্রায় মধ্যরাত। স্বপ্নটা দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তাই যেই না পানি খাবার জন্য বিছানা ছেড়ে উঠেছি, অমনি আমি স্পষ্ট দেখতে পেলাম আমার ঘরের দরজার পাশে সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটি দাঁড়িয়ে খিলখিল করে হাসছে।